প্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো সুস্থ আছো। আজকে আমরা রাসায়নিক বন্ধন যে অধ্যায়, যে অংশটা বাকি ছিল সেই অংশটুকু পড়াবো। আজকে আমরা আয়নীয় ও সমযোজী যৌগের বৈশিষ্ট্যসমূহের তুলনামূলক আলোচনা করব। আগের ভিডিওগুলিতে আমি তোমাদের আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন কীভাবে তৈরি হয় তা সম্পর্কে বলেছিলাম। আজকে আমরা তাহলে আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করি। প্রথমে যে পয়েন্টটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ভৌত অবস্থা এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। ভৌত অবস্থা মানে তোমরা জানো যে পদার্থের তিনটি অবস্থা আছে, কঠিন, তরল এবং গ্যাসীয়। দেখা গেছে আয়নীয় যৌগসমূহের ভৌত অবস্থা কঠিন প্রকৃতির হয় এবং এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। কারণ হচ্ছে যে তোমরা জানো যে আয়নীয় যৌগের মধ্যে আয়ন থাকে, বিপরীত তড়িৎধর্ম আয়ন, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন কীভাবে থাকে, যে এরা স্থিরতাত্ত্বিক আকর্ষণ বলের মাধ্যমে ত্রিমাত্রিক কেলাসে আবদ্ধ হয়ে একটি সুনির্দিষ্ট জ্যামিতিক গঠন বিশিষ্ট কেলাস তৈরি করে। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, এটা সোডিয়াম ক্লোরাইডের একক কোষ, তোমরা পরবর্তীতে জানবে সোডিয়াম ক্লোরাইডের গঠন। তো এই সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 800°C। তাহলে বোঝা গেল যে তড়িৎদ্যুতি বা আয়নীয় যৌগগুলি কঠিন হয় কেন। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেন বেশি হয়? ওই যে বললাম যে তড়িৎদ্যুতি যৌগের মধ্যে যে আয়নগুলো থাকে এদের মধ্যে যে আকর্ষণ বলের মান অত্যন্ত বেশি হয় এবং এই আয়নগুলো নিয়ে কী করে, ত্রিমাত্রিক জ্যামিতিক গঠনযুক্ত কেলাস তৈরি করে। এই কেলাস তৈরি করার সময় কি হয়, একটা শক্তির মুক্তি ঘটে। তাহলে আমি যদি উল্টোভাবে ভাবি, তাহলে কেলাসটাকে ভাঙতে কী হবে, অনেক শক্তি লাগবে। সেই জন্য তড়িৎদ্যুতি বা আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয়। এবার আমি আসি সমযোজী যৌগের ভৌত অবস্থা এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। সমযোজী যৌগগুলি সাধারণত গ্যাসীয়, তরল বা কঠিন তিন রকমই হতে পারে। অর্থাৎ যেমন হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এরা গ্যাস, এরা সবাই সমযোজী পদার্থ। আবার জল তরল পদার্থ, ব্রোমিন তরল পদার্থ, আবার অন্যদিকে আয়োডিন কঠিন পদার্থ, ডায়মন্ড, বোরন কার্বাইড এরা সবাই কঠিন পদার্থ। জেনারেলি আমরা বলতে পারি যে সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তড়িৎদ্যুতি যৌগ অপেক্ষা অনেকটা কম হয়। তবে ব্যতিক্রম আছে, হীরক এবং বোরন কার্বাইড যারা কেলাসিত অবস্থা থাকে, কেলাসিত অবস্থা থাকলে কী হবে, ওদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা বেশি হয়। এখন সমযোজী যৌগসমূহ বেশিরভাগ ক্ষেত্রে গ্যাসীয় বা তরল হয় কেন? কারণ যে সমযোজী যৌগের মধ্যে উপস্থিত যে অণুসমূহ আছে, সেই অণুগুলির মধ্যে যে আকর্ষণ বলের মাত্রা বা মান, সেটা তড়িৎদ্যুতি যৌগের মধ্যে উপস্থিত আয়নসমূহের মধ্যে যে আকর্ষণ বল বিদ্যমান তা অপেক্ষা অনেকটাই কম। ফলে সমযোজী যৌগে উপস্থিত কী হয়, অণুগুলো বিচ্ছিন্ন বা ডিসক্রিট মলিকুল হিসেবে থাকে। তাহলে বিচ্ছিন্ন অবস্থা থাকলে কী হবে, ওদেরকে বিচ্ছিন্ন করতে, অর্থাৎ তরল অবস্থা থাকলে গ্যাসের অবস্থা আনতে শক্তি কম লাগবে, তাই না? তাহলে যেমন ধরো হাইড্রোজেন পরমাণু দিয়ে কী হয়, অণু তৈরি হয়। তাহলে হাইড্রোজেন গ্যাসের তো পরমাণু থাকে না, অনেকগুলো অণুর সহ অবস্থান। তাহলে সেই অণুগুলির মধ্যে কি থাকে, এদের মধ্যে যে আকর্ষণ বলটা অত্যন্ত দুর্বল হয়, আন্তঃআণবিক আকর্ষণ বল বলে কে। তো আকর্ষণ বল দুর্বল হলে কী হবে, এরা সাধারণত দেখা গেছে হাইড্রোজেন গ্যাসীয় হয়। তবে হ্যাঁ, মনে রাখতে হবে যে সমযোজী যৌগগুলোর মধ্যে যদি আবার আণবিক গুরুত্ব বৃদ্ধি হয়, আণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী হয়, যে অণুর আকৃতিটা বড় হয়। অণুর আকৃতি বেশি হলে কী হবে, অণুর আকার বেশি হলে কী হবে, যে ওদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়বে। ফলে যে এই যে আকর্ষণ বল, অণু টু অণু যে আকর্ষণ বল, সে আকর্ষণ বলের মাত্রাও বাড়বে। ফলত ওদের মধ্যে মাত্রা বাড়লে কী হবে, ওরা তরল অবস্থা বা কঠিন অবস্থায় থাকতে পারবে। নেক্সট পয়েন্ট আমরা বলবো দ্রাব্যতা। জেনারেলি আয়নীয় যৌগসমূহ যেহেতু আয়ন হিসাবে থাকে, ফলে এরা ধ্রুবীয় দ্রাবক। যেমন জল, এরা অতি সহজেই দ্রবীভূত হয়। তাহলে জলে কে দ্রবীভূত হবে,
তড়িৎদ্রুজি বা আয়নীয় যৌগসমূহ দ্রবীভূত হবে। জলের গঠনটা কেমন? এটা জলের গঠন তোমরা পরে জানবে উচ্চতর ক্লাসে। জলের মধ্যে উপস্থিত যে অক্সিজেন পরমাণুটা তোমরা দেখতে পাচ্ছ, এই অক্সিজেন পরমাণুটার তড়িৎ ঋণাত্মকতার মান হাইড্রোজেন অপেক্ষা বেশি, ফলে ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে চলে যায়। ফলে কি হয়? জলটা ধ্রুবীয় হয়, অর্থাৎ পোলার। এই জিনিসগুলো তোমরা আরও পরে শিখবে। যাই হোক, জল একটি ধ্রুবীয় অণু, অর্থাৎ জল হচ্ছে ধ্রুবীয় দ্রাবক। এই ধ্রুবীয় দ্রাবকের কাজ হচ্ছে কি? ধ্রুবায়নের মাধ্যমে, অর্থাৎ সলভেশন বা দ্রাবকনের মাধ্যমে পদার্থগুলোকে দ্রবীভূত করবে। যেমন NaCl, Na+Cl-, তাহলে অলরেডি Na+Cl- এরা আয়নে বিভাজিত হয়ে আছে। তাহলে কঠিন সোডিয়াম ক্লোরাইড যদি আমরা জলে দিই, তাহলে কি করবে? যে সোডিয়াম প্লাস আয়নকে আকর্ষিত করবে জলের নেগেটিভ পার্ট, অর্থাৎ ঋণাত্মক অংশ। অর্থাৎ কে আছে ঋণাত্মক অংশ? অক্সিজেন পার্টটা। তাহলে এইভাবে চারিদিক থেকে সোডিয়ামটাকে ঘিরে ধরবে বা সারাউন্ড করবে, আবৃত করবে। অনুরূপভাবে ক্লোরিনটা কি হবে? ক্লোরিনটাও কিন্তু ওই জলের পজিটিভ অংশ, অর্থাৎ হাইড্রোজেন পার্ট, অর্থাৎ যেখানে ডেল্টা প্লাস এটা আংশিক পজিটিভ চার্জ, এই অংশ দ্বারা ক্লোরিনটাকে আকর্ষণ করবে বা এটাকে বলা হয় দ্রাবকায়ন করবে, সলভেট করবে, ইংরেজিতে বলে সলভেটেড। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এইভাবে সোডিয়াম প্লাস এবং Cl- মধ্যে যে আকর্ষণ বল থাকে, কী ধরনের আকর্ষণ বল থাকে আমি আগে বলেছি, যে স্থির তার যে আকর্ষণ বল, সেটাকে বিচ্ছিন্ন করে দেবে কে? জলের অণু। জলই পারে। কিন্তু সোডিয়াম ক্লোরাইডে যদি আমরা কেরোসিন দিই, তাহলে কি দ্রবীভূত হবে? না। কেরোসিন হচ্ছে নন পোলার সলভেন্ট বা নন পোলার বা অধ্রুবীয় দ্রাবক। ওর ক্ষমতা নেই যে সোডিয়াম প্লাস এবং Cl- মধ্যে যে উপস্থিত যে আকর্ষণ বল, সেটাকে দুর্বল করতে। দুর্বল না করলে সেটা বিচ্ছিন্ন হবে না, ফলে দ্রবীভূত হবে না। এখানে একটা কোশ্চেন, খুব ভালো একটা কোশ্চেন আসে যে সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হলেও কেরোসিনে দ্রবীভূত হয় না, এর কারণ ব্যাখ্যা করো। তোমাদের পরীক্ষা এটা আসতে পারে। নেক্সট যেটা বলবো, যে সমযোজী যৌগগুলি কী হয়? তাহলে সমযোজী যৌগসমূহ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ওরা অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। বইয়ে সব দেওয়া আছে তোমাদের অধ্রুবীয় দ্রাবক। তো বেশিরভাগ অধ্রুবীয় দ্রাবক দেখা যাচ্ছে যে জৈব দ্রাবক যারা আছে, জৈব যৌগ তো সবই সমযোজী। তাহলে জৈব দ্রাবকগুলো কি হয়? জেনারেলি অধ্রুবীয় হয়। অধ্রুবীয় দ্রাবকে সমযোজী যৌগসমূহ তোমার দ্রবীভূত হবে। তবে ব্যতিক্রম তো আছেই, যেমন HCl সমযোজী যৌগ, কিন্তু এটা পোলার বা ধ্রুবীয়। কেন পোলার? যে ক্লোরিনটা ইলেকট্রনটা টেনে নিচ্ছে, টেনে কি হচ্ছে? ক্লোরিনের দিকে ইলেকট্রনের ডেন্সিটি বেশি হচ্ছে, হাইড্রোজেন কমে যাচ্ছে, যেমন ডেল্টা প্লাস, আংশিক প্লাস পজিটিভ চার্জ। এটা হচ্ছে HClটা হচ্ছে একটা কি? ধ্রুবীয় অণু। যখন ধ্রুবীয় অণু আমরা জলে যোগ করবো, জল যেহেতু ধ্রুবীয়, সুতরাং কী হবে? ও দ্রবীভূত হয়ে যাবে। এরকম চিনি জলে দ্রবীভূত হবে। চিনির মধ্যে গ্যাসটা অন্যরকম, চিনি বা গ্লুকোজ C6H12O6, গ্লুকোজও কিন্তু জলে দ্রবীভূত হয়, যদিও এটা সমযোজী যৌগ। কারণ তোমরা পরে জানবে যে গ্লুকোজ এবং চিনির ক্ষেত্রে কী হয়, যে জলের সঙ্গে ওরা হাইড্রোজেন বন্ডিং তৈরি করে, হাইড্রোজেন বন্ধন তৈরি করে, হাইড্রোজেন বন্ড তৈরির মাধ্যমে ওরা সহজেই দ্রবীভূত হয়। এগুলো কিছু ব্যতিক্রম আছে। তাহলে HCl দ্রবীভূত হলো, চিনি দ্রবীভূত হলো, গ্লুকোজ দ্রবীভূত হলো। HCl দ্রবীভূত হলে কী তৈরি করে? এরকম সব আয়ন তৈরি করে, অর্থাৎ এই বন্ডটা ভেঙে যায়, ভেঙে গিয়ে HCl, H+ এবং Cl- আয়ন তৈরি করে। খানিকটা ওই তড়িৎদ্রব্য যৌগগুলো যেমন আয়নে বিচ্ছিন্ন হয়, বিচ্ছিন্ন অবস্থা থাকে, ওই রকমই হয়ে যায়। নেক্সট পয়েন্টে আমরা আসবো তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা মানে তড়িৎ পরিবহন করার ক্ষমতা। আয়নীয় যৌগসমূহ কঠিন অবস্থায় কিন্তু মনে রাখতে হবে ওরা কেলাসে আবদ্ধ থাকে, এভাবে ল্যাটিসে বা জালকে। তাহলে কঠিন অবস্থায় ওরা তড়িৎ বহন করবে না। কখন করবে? যখন ওরা গলিত অবস্থা বা জলে দ্রবীভূত অবস্থা থাকবে। কেন এরকম হয়? যে তড়িৎ পরিবহন করার শর্ত হচ্ছে যে
আয়ন থাকতে হবে কোনো একটা মাধ্যমে, সেই আয়নগুলো বিচ্ছিন্ন থাকতে হবে, সেই আয়নগুলোকে সঞ্চরণশীল হতে হবে। সঞ্চরণশীল বা গতিশীল না হলে কিন্তু তারা তড়িৎ করতে পারবে না। অর্থাৎ যেমন উদাহরণস্বরূপ বলছি, ধরো একটা ট্রাক, সে কি মালবাহী ট্রাক, সে পণ্য নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। যদি আমরা চাকাগুলো খুলে নিই বা ইঞ্জিনটা বন্ধ করে দিই, তাহলে কি সে আর পণ্য পরিবহন করতে সক্ষম হবে? সেই রকম যে আয়নগুলো যদি বিচ্ছিন্ন না করতে পারি, যদি সঞ্চরণশীলতা প্রাপ্ত না হয় আয়নগুলোর মধ্যে, তাহলে ওরা কিন্তু আধান বা চার্জ ক্যারি করতে পারবে না। তাই সোডিয়াম ক্লোরাইডে কঠিন অবস্থায় আয়ন আছে, সোডিয়াম প্লাস Cl মাইনাস, কঠিন অবস্থায় এরা তড়িৎ করতে পারবে না। কিন্তু যখনই আমরা গলিয়ে দিব বা 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এদেরকে আমি যদি উত্তপ্ত করি, তাহলে ওরা গলে যায় এবং আয়নগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। তখন আয়নগুলো কি করে? কারেন্ট বা তড়িৎটা পরিবহন করে। আবার জলে দিলে কি হবে? জলে দিলে এই ক্লাসটা ভেঙে যাবে, যে Na প্লাস এবং Cl মাইনাস করবে, ফলে ওভাবে তারা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে কি হবে? এরা সাধারণত তড়িৎ পরিবহন করে না, ব্যতিক্রম তো আছেই। যেমন HCl আমরা প্রথমেই দেখেছিলাম, HCl যেমন জলে দ্রবীভূত হয়, বিশুদ্ধ HCl তরল অবস্থায় আছে, বিশুদ্ধ HCl কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, কারণ বিশুদ্ধ HCl বন্ডটা সমযোজী বন্ধন, ওরা ভাঙে না। কিন্তু যখনই আমি HCl জল দেবো, তখন কি হবে? যে জলের কাজ কি হচ্ছে? যে এই H প্লাস এবং এই Cl মাইনাসকে বিচ্ছিন্ন করে দেওয়া। হ্যাঁ, এখানে যে আংশিক নেগেটিভ এবং আংশিক পজিটিভ আধান তৈরি হয়েছিল, জলের উপস্থিতিতে এই বন্ডটা আরও দুর্বল হয়ে যাবে, যে H প্লাস এবং Cl মাইনাস তৈরি করবে। তাহলে দ্রবণে আয়ন চলে আসলে কি হবে? ওরা সহজেই তড়িৎ করতে পারবে। সেই জন্য বলা হয় HCl সমযোজী যৌগ হলেও জলীয় দ্রবণে এরা তড়িৎ করতে পারে। পরীক্ষাটা আসতে পারে। নেক্সট আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে NaCl এর জলীয় দ্রবণ তড়িৎ করলেও চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন? চিনি তো জলে দ্রবীভূত হয়। কোশ্চেনটা তোমরা লিখতে পারো যে NaCl এর জলীয় দ্রবণ কোশ্চেন তড়িৎ পরিবহন করে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কিন্তু চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ, চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না। কারণ কি? পরীক্ষায় খুব আসে কিন্তু কোশ্চেনটা। তো এই যে বললাম যে NaCl একটি তড়িৎদ্বন্দ্বী যৌগ, ওরা জলীয় দ্রবণের সহজেই আয়নগুলো বিচ্ছিন্ন অবস্থা থাকে, ফলে এরা তড়িৎ পরিবহন করতে পারবে। অন্যদিকে চিনি বা গ্লুকোজ এরা হচ্ছে সমযোজী যৌগ, এরা আয়নে বিচ্ছিন্ন হয় না, অর্থাৎ আয়ন তৈরি করতে পারে না, ফলে এরা জলীয় দ্রবণে দ্রবীভূত হলেও এরা তড়িৎ পরিবহন করতে পারবে না। নেক্সট পয়েন্ট আমরা যাব, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার গতি। রাসায়নিক বিক্রিয়াটা কি? কেমিক্যাল রিয়াকশন ইজ নাথিং বাট মেকিং অ্যান্ড ব্রেকিং বন্ড। অর্থাৎ একটা কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়া হলে কি হয়? যে বিক্রিয়ক পদার্থের অণুগুলি মধ্যে বন্ধনগুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে নতুনভাবে বিন্যস্ত হয়, বিন্যস্ত হয়ে বিক্রিয়াজাত পদার্থগুলি অণু তৈরি হয়। অর্থাৎ বিক্রিয়ক পদার্থগুলির অণু ভাঙতে কী হয়? শক্তি লাগে। আর অন্যদিকে বিক্রিয়াজাত পদার্থ যখন তৈরি হয়, অর্থাৎ অণু তৈরি হয়, তখন কী হয়? ওখানে শক্তির মুক্তি ঘটে। তবে যাই হোক, বিক্রিয়ক পদার্থের অণুগুলি প্রথমে ভাঙবে, এই ভাঙনের জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়, এই জন্য অনেকটা সময় লাগে। সেই জন্য যখন সমযোজী যৌগ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে, তখন ওদের সময়টা অনেকটা বেশি লাগবে। আর আয়নীয় যৌগের ক্ষেত্রে কী হয়? যে ওরা তো আয়নে বিচ্ছিন্ন হয়েই থাকে। জলীয় মাধ্যমে যদি বিক্রিয়া হয়, ওরা অলরেডি সহজে আয়নে বিশ্লিষ্ট হয়। আয়নে বিশ্লিষ্ট অবস্থায় কী হবে? যৌগ বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে সহজে, অর্থাৎ বিক্রিয়ার টাইমটা কম লাগবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধরো NaCl এ যদি আমরা AgNO3 যোগ করি, অর্থাৎ সিলভার নাইট্রেট, তাহলে কী হবে? NaCl এর জলীয় দ্রবণে আমরা AgNO3 যোগ করছি, তাহলে কী হবে? NaNO3 প্লাস AgCl, অর্থাৎ AgCl একটা সাদা অধক্ষেপ। এবং এই বিক্রিয়াটা কি হয়? যে NaCl এর জলীয়, আমরা ল্যাবে দেখেছি যে NaCl এর জলীয় দ্রবণে যদি আমরা কয়েক ফোঁটা AgNO3 দিই, দেওয়া মাত্রই মুহূর্তের মধ্যে AgCl এর অধক্ষেপ পড়বে। কিন্তু যদি আমরা সমযোজী যৌগ নিই,
সমযোজী যৌগের ক্ষেত্রে কি দেখা যাবে, এই ধরনের বিক্রিয়া করতে ধরো হাইড্রোজেন তার সঙ্গে নাইট্রোজেন যুক্ত হচ্ছে, কি হবে, অ্যামোনিয়া তৈরি হবে। এটা ব্যালেন্স করলে এরকম হবে। তো নাইট্রোজেন এবং হাইড্রোজেন কিন্তু সাধারণ উষ্ণতায় এরা বিক্রিয়া করতে পারে না, প্রায় 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন হয় এবং অনুঘটক লাগে এবং চাপ লাগে। যাই হোক, তো সময়টা অনেক বেশি লাগে। কেন, যে এই যেখানে দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড আছে, নাইট্রোজেন হাইড্রোজেন ট্রিপল বন্ড আছে, আর ওইদিকে তৈরি হচ্ছে কি আমরা আগের দিন এগুলো দেখিয়েছি অ্যামোনিয়ার গঠন, এটা তৈরি হচ্ছে। তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড ভাঙতে হবে, নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড মানে অনেক শক্তি লাগবে। তাহলে এই বন্ধনগুলো ভাঙবে, ভাঙার পর কী হবে, ওরা আবার পুনর্বিন্যস্ত হবে, পুনর্বিন্যস্ত হয়ে অ্যামোনিয়া অণু তৈরি করবে। তাহলে এক্ষেত্রে সময়টা অনেকটাই বেশি লাগবে। অর্থাৎ একটা লাস্ট আমার পয়েন্ট আছে, সেটা হচ্ছে অণুর অস্তিত্ব। আমরা আগের দিনও বলেছিলাম যে তড়িৎদ্যুতায় কোনো অণুর অস্তিত্ব নাই, কারণ তড়িৎদ্যুতি যৌগের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ সব আয়নগুলো থাকে। আয়নগুলো বিপরীত তড়িৎগ্রস্ত আয়নগুলো স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে আবদ্ধ হয়ে এই ধরনের একটি ল্যাক্স তৈরি করে, ওখানে কোনো অণুর অস্তিত্ব নেই। অন্যদিকে সমযোজী যৌগের মধ্যে উপস্থিত কি আছে, অণু আছে, যেমন হাইড্রোজেন অণু, নাইট্রোজেন অণু। কেন, যে সমযোজী যৌগ তৈরি হয় কী হবে, যে দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন জোড় গঠন হবে, সেই ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহার করে বন্ধন তৈরি হবে, ফলে ওরা অণু হিসেবে অবস্থান করে। নেক্সট লাস্ট পয়েন্ট আমরা বলবো, সেটা হচ্ছে বন্ধনের অভিমুখ। বন্ধনের অভিমুখ আমরা আগের দিনে বলেছিলাম যে তড়িৎযোজ্যতার কোনো অভিমুখ নেই, কিন্তু সমযোজ্যতার আছে। পরীক্ষা একটা কোশ্চেন আছে, আগের দিনে কোশ্চেনে দিয়েছিলাম আমি। একটা ক্যাটায়ন, তড়িৎযোজ্যতা কী হয়, একটি ক্যাটায়ন চারিদিক থেকে একটি আনায়ন তাকে সমানভাবে আকর্ষণ করতে পারে, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। ধরো একটা সোডিয়াম প্লাস, এই ছবিটাই দেখো না, এই সবুজটা যে সোডিয়াম, তার চারপাশে কিন্তু 6টা তলে 6টা Cl মাইনাস ওকে আকর্ষণ করছে, অর্থাৎ সব দিক থেকে আকর্ষণ করতে পারছে, উপরে নিচে চারিদিক থেকে। কিন্তু সমযোজ্যতার অভিমুখ আছে কেন, সমযোজী বন্ধনের নির্দিষ্ট অভিমুখ থাকার কারণ হচ্ছে যে ধরো হাইড্রোজেন হাইড্রোজেন যখন বন্ড তৈরি হবে এরকম, তখন কি হয়, ইলেকট্রনগুলো নির্দিষ্ট অভিমুখে আসতে হবে, অর্থাৎ এই ইলেকট্রনটাকে হাইড্রোজেনের এদিকে আসতে হবে, অর্থাৎ এর সম্মুখে, আবার হাইড্রোজেনের এই ইলেকট্রনটাকে এই হাইড্রোজেনের সম্মুখে আসতে হবে, অর্থাৎ সম্মুখে না আসলে কিন্তু হবে না। অর্থাৎ নির্দিষ্ট ওরিয়েন্টেশন বা বিন্যাসে না আসলে কিন্তু অণুগুলো গঠিত হবে না। তাই সমযোজ্যতার নির্দিষ্ট অভিমুখ আছে। আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে সমবায়বতা। সমবায়বতা তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে শিখবে। অর্থাৎ একই আণবিক সংকেত কিন্তু গঠন সংকেত তো আলাদা। তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে এই ধরনের সমবায়বতা দেখা যায় না বললেই চলে। অন্যদিকে সমযোজ্যতা ক্ষেত্রে এই সমবায়বতা ধর্মটা কি হয়, দেখা যায়। তো কেন দেখা যায়, কারণ সমযোজ্যতার নির্দিষ্ট অভিমুখ আছে, আগেই বলেছি আমরা। বিশেষ করে কার্বন ঘটিত যৌগে, অর্থাৎ হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমরা যদি উদাহরণ দিই একটা, ধরো C4H10, এটা হচ্ছে বিউটেন। তো আমরা কি দেখবো, যে আমরা সবাই জানি যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম আছে, অর্থাৎ চেন বা শৃঙ্খল তৈরি করার ক্ষমতা আছে। কার্বনের একটা বিশেষ ক্ষমতা হচ্ছে যে ওরা নিজেদের মধ্যে এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে শৃঙ্খল তৈরি করতে পারে। এইভাবে তারা যৌগ গঠনের সমর্থ হয়। তাহলে এই যৌগটাকে আমরা এইভাবে লিখতে পারি, আবার আমরা এইভাবে খাওয়াতে পারি শৃঙ্খলটাকে। অর্থাৎ আমি অভিমুখ পাল্টে দিলাম, তাহলে কটা যৌগ তৈরি কটা আমরা গঠন পেলাম, দুটো গঠন পেলাম। অর্থাৎ বন্ধনের অভিমুখ থাকার জন্য এই ঘটনাগুলো ঘটছে। ঠিক আছে, তাহলে আমি এখন তোমাদের দুটো কাজ দিব বাড়ির। সেটা হচ্ছে এই দুটো নিজে করবে, আমি হেল্প করবো না। এখন পরবর্তী ক্লাসে আমি ডাউট ক্লিয়ার করবো। এটা লিখবে সবাই, খাতায় লিখবে, লিখে স্কুল খুললে দেখাবে। AB
দুটি মৌলের ইলেকট্রন বিন্যাস যথাক্রমে 282 এবং 287। কোশ্চেনটা কি হবে যে এ ও বি মৌল দুটি দ্বারা গঠিত যৌগের সংকেত ও বন্ধনীর প্রকৃতি কি হবে, অর্থাৎ তড়িৎদ্বয়ী হবে না সমদ্বয়ী হবে। নেক্সট যেটা আমরা দেব সেটা হচ্ছে 2 নম্বর প্রবলেম। এ বি ও সি তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক, তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে Z-1, ধরে নাও Z-1, Z এবং Z+2। একটা হিন্ট দিচ্ছি আমি, বি মৌলটি যদি নিষ্ক্রিয় হয়, নিষ্ক্রিয় মৌল হয়, তবে এ ও সি মৌল দ্বারা গঠিত যৌগের সংকেত ও বন্ধনীর প্রকৃতি উল্লেখ করো। এই দুটো তোমরা সলভ করবে। ডাউট থাকলে আমি সামনের দিন ক্লিয়ার করে দেব। তাহলে আজকে এই পর্যন্তই। শুভরাত্রি।